আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এসটিভির স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এম এ হালিম সিদ্দিকী। আজ স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত আছেন ডাক্তার এ আতিক। আজ আমরা কথা বলবো স্টেরিলিটি তথা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব। আসলে বন্ধ্যাত্ব এটা কোনো অভিশাপ নয়, এটা একটা রোগ। এই রোগকে আমরা বিভিন্নভাবে এটাকে ডিফাইন করে থাকি। মূলত এই যে আমাদের স্টেরিলিটি বা ইনফার্টিলিটির যে সমস্যা, এই সংক্রান্ত বিষয়ে আজ আমরা কথা বলবো আমাদের অতিথির সাথে। আর আজকের পুরো অনুষ্ঠানটি স্পন্সর করেছে গাজীপুর হোমিও প্যারামেডিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। ডাক্তার, আমরা আসলে যে বিষয়টি প্রথমেই জানতে চাচ্ছি সেটা হচ্ছে স্টেরিলিটি বা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব যেটি বলি না কেন, আসলে এই যে সমস্যাটি তৈরি হয় কনজুগাল লাইফে, এটি কিন্তু বড় ধরনের একটা রেস্ট্রিকশন তৈরি করে দেয় এবং একটা বাধা তৈরি করে দেয় এবং তাদের দাম্পত্য জীবনটাকে আরও দুর্বিষহ করে তোলে। এই বিষয়ে আমরা জানতে চাচ্ছি মূলত স্টেরিলিটি বা বন্ধ্যাত্বটা কি, এই ব্যাপারে একটু যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ। আসলে ইনফার্টিলিটিটা আসলে কি, আমরা আসলে অনেক সময় এটা সঠিকভাবে আমাদেরকে ডিফাইন করতে হবে। এটা মূল যে বিষয়টা, আসলে কোনো দম্পতি যদি সিদ্ধান্ত নেয় যে আমরা সন্তান নিব, সেক্ষেত্রে 1 বছরের মধ্যে যদি কোনো আনপ্রটেক্টেডলি তারা ইন্টারকোর্স করে, এরপরে যদি তারা তাদের মধ্যে কোনো বাচ্চা কনসেপ্ট না করে বা মেয়েটা গর্ভবতী না হয়, তাহলে আমরা বুঝে নিতে হবে যে এখানে কোনো ইনফার্টিলিটি আছে। তা ইনফার্টিলিটির ক্ষেত্রে আসলে যে বিষয়টা মাথায় রাখতে হবে, এখানে আসলে কজটা কি, ফিমেল কজ থাকতে পারে, মেল কজ থাকতে পারে, বোথ পার্টনার্স কজ থাকতে পারে। জি, আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আপনার স্টেরিলিটি বা ইনফার্টিলিটির বিষয়ে অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে এই বিষয়টিকে নিয়ে যখন কোনো দম্পতির বাচ্চা কনসিভ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ওই যে মেয়ে বা যে স্ত্রী তার প্রতি কিন্তু দোষারোপের তীর কিন্তু তার দিকেই যায়। সেক্ষেত্রে আপনি কি বলবেন এই বিষয়টিকে? যে আসলে এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এটা মেয়েদেরকে সাধারণত বেশি দোষা হয় বা বন্ধ্যাত্ব যে সমস্যাটা তখন হয়, ইন্ডিকেটটা সাধারণত মেয়েদের ক্ষেত্রেই করা হয়। বাট এটা এখানে বলার সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত আমরা সঠিকভাবে এই দম্পতির কোনো ইনভেস্টিগেশনগুলো না করব। দেখা যায় যে ছেলের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, মেয়ের ক্ষেত্রে থাকতে পারে, বোথ পার্টনারশিপের ক্ষেত্রেও সমস্যা থাকতে পারে। ছেলেদের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, যে ধরনের সমস্যাগুলো আসে সাধারণত আমরা সিমেন অ্যানালাইসিস করলে দেখা যায় যে এখানে স্পার্মের উপস্থিতিটা কম থাকে বা পার্সেন্টেজ যেভাবে থাকা দরকার সেভাবে থাকে না। এখানে আমি যদি আরেকটু সংযুক্ত করি, সেটা হচ্ছে যে WHO যেটা তার একটা স্ট্যাটিস্টিক্সে আসছে যে বাংলাদেশের যেই বন্ধ্যাত্ব বা স্টেরিলিটি যে সমস্যাটি রয়েছে, সেটিকে তারা যেভাবে ডিফাইন করেছে যে 25% হচ্ছে পুরুষদের ক্ষেত্রে সেই সমস্যাটি হয়, আর 50% হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, সেটি মেয়েদের জন্য হচ্ছে, আর 25 হচ্ছে বোথ কজ, অর্থাৎ উভয়ের জন্য এই সমস্যাটি তৈরি হচ্ছে। এই ব্যাপারে আপনার কি মতামত? জি, কর্তৃক যে সার্ভেটা, বাট এটা ঠিক আছে। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় বা মেয়েদের ক্ষেত্রে যে বিষয়টা বেশি ইন্ডিকেট করে থাকে, আর মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আসার পিছনে যে কারণগুলো দায়ী, তার মধ্যে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ানটা বেশি আমরা ডিফাইন করে থাকি যে এই সমস্যার ক্ষেত্রে। তারপরে আমরা দেখা যায় যে এন্ডোমেট্রিয়াসিস যে প্রবলেমগুলো থাকে, এগুলো সমস্যা থাকতে পারে। তারপরে আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে মেয়েটার কি মেনস্ট্রুয়েশন ঠিক আছে কি, ইচ্ছা হচ্ছে কিনা, নিয়মিত হচ্ছে কিনা। বাট এইগুলো দেখলে হয়তো অনেক সময় বোঝা যায় যে আসলে ইনফার্টিলিটিটা কোন জায়গা থেকে আসছে। আর ছেলেদের ক্ষেত্রে যে সমস্যাটা থাকে, আমি আগে বললাম যেটা এজোস্পার্মিয়া হতে পারে বা স্পার্মের উপস্থিতি অনেকটা কম থাকে, আর ইরেকশনাল ডিসফাংশন অনেক ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে থাকে। তারপরে যেটা ডায়াবেটিস থাকলে সমস্যাগুলো হতে পারে। বা এটা এই আপনি যে তথ্যগুলো দিলেন, এখানে যে মেয়েদের ক্ষেত্রে যে হরমোনাল কজের কথা বললেন, সেখানে আমরা জেনে থাকি যে ওভারওয়েটের একটা কিছু বিষয় রয়েছে। ওবেসিটি যেটা মেয়েদের ক্ষেত্রে হয়, এই ধরনের যাদের ওবেসিটিটা অর্থাৎ মানে স্বাস্থ্যস্থলতা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান প্রবলেমটা আসে। এক্ষেত্রে আমরা বলে থাকি যে মেয়েদের স্বাস্থ্যটা নিয়ন্ত্রণে রাখতে হবে, কিছু খাবার দাবার নিয়মিত করতে হবে বা ফুড হ্যাবিটটা কন্ট্রোল করতে হবে, লাইফস্টাইলটা পরিবর্তন করতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে। এগুলো করলে হয়তো বা ওভারি থেকে ভালো ডিম্বাণু আসতে পারে। আচ্ছা, যে বিষয়টি আমরা জেনে থাকি যে হচ্ছে যখন স্বামী স্ত্রী তাদের ইন্টারকোর্স হয় এবং ইন্টারকোর্সের পরে যেই হচ্ছে স্পার্মের যেই পার্সেন্টেজটা, সেটা অনেক ক্ষেত্রে কম হলে এই ধরনের সমস্যা হতে পারে। তাছাড়াও যে বিষয়টা আমি আপনার কাছে আমার দর্শকদের উদ্দেশ্যে যেটা আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আসলে এই ধরনের যে বন্ধ্যাত্ব, এটাকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা অভিশাপ মনে করে, হ্যাঁ। আর হচ্ছে যে এই দোষটা পুরোটাই কিন্তু আসলে যে প্রথমেই যেটা
বলছি যে আসলে একজন স্ত্রীর কাজে দেয়া হয়, এই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করেন। আরেকটি ব্যাপারের সাথে আমি একটু সংযুক্ত করছি যে আসলে এই সমস্যাটি স্পেসিফিক কয়টা কজ এটার উপর ডিফাইন করে এই প্রবলেমটা ক্রিয়েট হয়। এটা অ্যাকচুয়ালি এটার পিছনে আছে মাল্টি কজ থাকতে পারে, বাট এটা আমরা যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে ইনভেস্টিগেশন না করবো তখন আসলে কাউকে এককভাবে দোষ দেওয়ার এখানে সুযোগ নাই। এখন বাংলাদেশে দেখা যায় গ্রামের ক্ষেত্রে শাশুড়িরা সাধারণত মেয়েদেরকে ইন্ডিকেট করে থাকে যে আমার হয়তো এই সমস্যা হচ্ছে, বাট দেখা যায় যে 1 বছরের মধ্যে বাচ্চা কনসেপ্ট করে না। সেক্ষেত্রে যদি সচেতন হয় দম্পতিরা, তাহলে তারা 6 মাসের মধ্যে একটা চিন্তা ভাবনা করে যে বাচ্চা কনসেপ্ট করতেছে, অবশ্যই ডাক্তারের কোনো কাউন্সিলিং নিতে হবে এই বিষয়টা। যে আপনি যে কথাটি বলছিলেন যে একজন স্ত্রীর ক্ষেত্রে তার মেনস্ট্রুয়েশন যদি রেগুলার না হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। আর আরেকটি ব্যাপার যেটা অবিসিটির কথা বললেন সেটা তো আছে, আর যে পলিসিস্টিক ওভারি যে প্রবলেমটা রয়েছে এই ব্যাপারে যদি আরেকটু আমার দর্শকদের ক্লিয়ার করতেন। পলিসিস্টিক ওভারিয়ান সমস্যাটা থাকলে এখান থেকে মানে আমরা ভালো একটা উবাম আশা করব না। ভালো যদি উবাম না আসে তাহলে সুস্থ স্পার্ম আসলেও সেক্ষেত্রে বাচ্চা কনসেপ্ট করার সম্ভাবনা খুবই কম। আর যে বিষয়টি আমরা এখানে এই সংক্রান্ত স্টেরিলিটির মেন কজ বা মেন রেস্ট্রিকশনটা হচ্ছে যে হরমোনাল কজেস, যে হরমোনাল যে সকল সংক্রান্ত সমস্যাগুলো রয়েছে সেই কারণে মূলত এই ধরনের স্টেরিলিটি বা বাচ্চা কনসিভ করার ক্ষেত্রে একটা প্রধান বাধা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা জেনে থাকি যদি মহিলাদের থাইরয়েডের প্রবলেম থাকে, টিএসএস এর সমস্যা থাকে, অথবা তার মধ্যে হচ্ছে প্রোল্যাকটিন, ওস্ট্রোজেন বা টেস্টোস্টেরন ছেলেদের ক্ষেত্রে, হ্যাঁ এই সংক্রান্ত বিষয়গুলো যেগুলো আমরা জেনে থাকি। তো স্পেসিফিক হচ্ছে স্ত্রীদের জন্য কোন কোন হরমোনের জন্য এই প্রবলেমটা তৈরি হয়, এবং হচ্ছে যে ছেলের ক্ষেত্রে কি কি হরমোনাল প্রবলেমের জন্য এই এখানে আসলে যে বিষয়টা আছে হরমোনাল কিছু ডিসফাংশন থাকে। যদি হরমোনস লেভেলগুলো বডিতে ঠিক না থাকে সেক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আচ্ছা, তো থাইরয়েড হরমোনাল যে প্রবলেমটা এটা তো আছে ছেলেদের ক্ষেত্রে। টেস্টোস্টেরন হরমোনটা লেভেল যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে সেক্সুয়াল কিছু প্রবলেম আসতে পারে, মেয়েদের ক্ষেত্রেও আসতে পারে। যেমন মেয়েদের ক্ষেত্রে আমি যেটা বললাম যে টিএসএস, FT3, FT4 আর হচ্ছে এটা সেটা এটা থাকে। আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে টেস্টোস্টেরনের প্রবলেমটা যদি বেশি হয় তাহলে এই সংক্রান্ত ঘটনা ঘটতে পারে। এছাড়াও যেটা আমরা জানি যে সিমেনের যে আপনি যেটি বললেন সিমেনের মধ্যে যদি তার স্পার্মের পার্সেন্টেজের মধ্যে যদি ঘাটতি থাকে সেক্ষেত্রেও এই ঘটনাটি ঘটতে পারে বলে আপনি মনে করছেন, তাই তো? আচ্ছা, এখন আমরা আসছি মূলত এই যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি আমরা হচ্ছে এটাকে ডিটেক্ট করবার জন্য যে আসলে কার মধ্যে কি প্রবলেম। আসলে যখন আমরা একটা দাম্পত্য তারা জীবন জীবিকা করে, একজন স্ত্রী এবং একজন বর যখন একসাথে থাকে তখন হচ্ছে তাদের মধ্যে 10 বছর, 5 বছর, 3 বছর পর্যন্ত তারা বেবি নেওয়ার জন্য ট্রাই করছে, বাট বেবি আসছে না। তখন এটিকে কি কি টেস্টের মধ্য দিয়ে বা কি কি আপনার মেথডে এটাকে নির্ণয় করা সম্ভব যে আসলে প্রবলেমটি কার? জি, এটা যদি দাম্পত্য তাদের 1 বছর ওভারকাম হয়, বাট তারা চিন্তা করতেছে বাচ্চা নিবে বাট হচ্ছে না বাচ্চা, সেক্ষেত্রে আমরা সাধারণভাবে বলে থাকি এটা একটা ইনফার্টিলিটি হতে পারে। এর জন্য একজন ডাক্তারের কাউন্সিলিং নিতে হবে এবং ডাক্তারের যে পরামর্শ দিবে সেক্ষেত্রে উভয়ের কিছু পরীক্ষা আছে আমাদের এখানে। ছেলেদের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস আগেও বললাম, আর হরমোনাল কিছু টেস্ট আছে, স্ক্রুটাল ডপলার টেস্টগুলো আছে, এগুলো আমরা করতে পারি। আর মেয়েদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি করতে পারি, তারপর টিবিএস টেস্টটা করতে পারে, সালফিনোগ্রাফি টেস্টটা করতে পারি। এগুলো বেসিক কিছু পরীক্ষা আছে, এগুলো করলে কনফার্ম হওয়া যায় যে আসলে কি সমস্যা। এখানে যদি আমরা দেখি যে আসলে পার্টনারশিপের মধ্যে কোনো সমস্যা নাই, নো কজ, কোনো প্রবলেম নয়, সেক্ষেত্রে আমরা আসলে তাদের সেক্সুয়াল বা রিপ্রোডাক্টিভ অর্গানগুলো অ্যাক্টিভিটিস করার জন্য হরমোনাল লেভেলটা ঠিক রাখার জন্য কিছু মেডিসিন সাজেস্ট করি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এসটিভির স্বাস্থ্য কথা অনুষ্ঠান, আর পুরো অনুষ্ঠানটি স্পন্সর করেছে গাজীপুর হোমিও প্যারামেডিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। কথা বলছিলাম বন্ধ্যাত্ব সম্পর্কিত, শুনছিলাম খুঁটিনাটি যে সকল সমস্যা রয়েছে। তো আমরা অনুষ্ঠানের একান্ত শেষ প্রান্তে চলে আসছি। আমরা সর্বশেষ ডাক্তার এ আতিককে যে বিষয়টি আমরা জানতে চাচ্ছি ওনার কাছে, সেটি হচ্ছে যে এই যে বন্ধ্যাত্ব বা স্টেরিলিটি, এটির আসলে ক্লাসিফাইটা কী ধরনের হয়, কত রকম এই সমস্যাটি কত ধরনের হতে পারে সেই ব্যাপারে যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। ইনফার্টিলিটি যে বিষয়টা, এটা আসলে আমরা দুভাবে ক্লাসিফিকেশন করে থাকি মূলত। সেটা হচ্ছে প্রাইমারি লেভেল বলতে এখানে আসলে কোনো দম্পতি যদি বিয়ের পরে 1 বছরের মধ্যে বাচ্চা নিতে চায়
বাট তাদের বাচ্চা হচ্ছে না, দেখা যাচ্ছে সেক্ষেত্রে এটাকে আমরা প্রাইমারি ইনফার্টিলিটি হিসাবে ডিটেক্ট করে থাকি। আর আমরা সেকেন্ডারি যে ইনফার্টিলিটিটা আমরা ডিটেক্ট করে থাকি সেটা হচ্ছে যে দেখা যায় যে একটা বাচ্চা হওয়ার পরে 5 বছর বা 2 বছর তারা গ্যাপ দিছে, এরপর আর কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, সেটা আমরা সেকেন্ডারি ইনফার্টিলিটি হিসাবে ডিফাইন করে থাকি। তো আমরা তো দীর্ঘ সময় ধরেই এই যে স্টেরয়েড সম্পর্কিত কথা শুনছিলাম, তো এই ব্যাপারে যে আপনাদের এই হোমিওপ্যাথিক স্বাস্থ্য পদ্ধতি যেটা রয়েছে এর মধ্যে আপনারা কিভাবে এটিকে নিয়ন্ত্রণ করেন বা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? আমাদের কাছে এরকম দম্পতি যদি আসে সেক্ষেত্রে আমরা প্রথমে তাদের রুটিন এক্সামিনেশনগুলো করে থাকি যে আসলে বেসিক্যালি তাদের রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ঠিক আছে কিনা উভয়ের ক্ষেত্রে। এরপরে আমরা আস্তে আস্তে আগাই যে আসলে কোন দিকে সমস্যাটা হচ্ছে, কজটা খুঁজে বের করার চেষ্টা করি। সেক্ষেত্রে অবশ্যই তো কিছু না কিছু ইনভেস্টিগেশন দেওয়া লাগবে, ব্লাড টেস্ট করার হয় বা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা এখানে করা হয়। করানোর পরে আমরা আসলে একটা সিদ্ধান্ত উপনীত যে আসলে কার সমস্যা। এখানে তো এককভাবে কাউকে দোষে সংসারে কলহ বাজানোর কোনো সুযোগ নাই। আসলে ব্যাপারটি হচ্ছে যে আমরা জানি যে হোমিওপ্যাথিকে সম্পূর্ণ নন সার্জিক্যাল ভাবেই আপনি ট্রিটমেন্ট করে থাকেন। আসলে নন সার্জিক্যাল এবং এফেক্টিভ ট্রিটমেন্ট আপনাদের এই পদ্ধতিতে আছে বলে আপনি মনে করেন কিনা? জি, আমাদের ভালো মেডিসিন আছে, বাট আমরা চেষ্টা করি আগে সমস্যাটাকে শনাক্ত করার চেষ্টা করি, এরপর আমরা সেই লক্ষণ সাদৃশ্যে বেসিক্যালি যে ওষুধগুলো আমরা সিলেক্ট করে থাকি এগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। এবার দেওয়ার পরে হয় কি তার ওই অর্গানগুলো, সেক্সুয়াল অর্গানগুলো অ্যাক্টিভ হয়, তাদের ভাইটাল ফোর্সটা সক্রিয় হয়ে। এটার পাশাপাশি আমি যদি আরেকটু সংযুক্ত করি, অন্যান্য স্বাস্থ্য পদ্ধতি বা স্বাস্থ্যসেবা যেগুলো রয়েছে সেখানে একান্ত এক্সট্রিম পর্যায়ে যখন চলে যায় তখন একজন স্ত্রীকে ল্যাপারোস্কোপি করা হয়। তো এটিকে আপনারা কিভাবে দেখেন ল্যাপারোস্কোপির ব্যাপারটা? হ্যাঁ, এটা তো ল্যাপারোস্কোপি তো করাতে হবে, না হলে আমরা ফেলোপিয়ান টিউবে কোনো প্রবলেম বা অবস্ট্রাকশন যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে এটা বুঝতে পারবো? অবশ্যই এই টেস্ট করানো ইম্পর্টেন্ট, আবার আমরাও করে থাকি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এসটিভির স্বাস্থ্যকথা অনুষ্ঠান, আপনারা শুনছিলেন বন্ধ্যাত্ব সম্পর্কিত খুঁটিনাটি বিষয়। আজকের পুরো অনুষ্ঠানটি স্পন্সর করছে গাজীপুর হোমিও প্যারামেডিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। তো সর্বশেষ আমরা অনুষ্ঠান শেষে চলে আসছি, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কেউ কিছু বলবার থাকে। জি, আসলে এটা ভয়ের কারণ নেই, বাট হবে, বাচ্চা হবে, এটা কোনো বিষয় না। আপনাদেরকে আগে সমস্যাটা আগে আইডেন্টিফাই করা লাগবে। আর এটা এককভাবে আমি বলবো যে বাংলাদেশের যে সমস্যাটা হয়, বারবার আমি কথাটাই বলতে চাচ্ছি যে এককভাবে কাউকে দোষারোপ করা যাবে না। ছেলের ক্ষেত্রেও তো সমস্যা থাকতে পারে বা মেয়ের ক্ষেত্রেও থাকতে পারে বা নৌকস থাকতে পারে। এর জন্য আমাদেরকে আগে সঠিকভাবে ডাক্তারের পরামর্শ নিতে হবে, নিয়ে তারপরে একটা সিদ্ধান্ত নিয়ে আসতে হবে। বাট বাচ্চা হয়ে যায় 80%-এর ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা কনফার্মলি হয়ে যায় যদি তাদেরকে আমরা কিছু প্রথা শিখিয়ে দিতে পারি, কিভাবে সেক্স করতে হয় বা কিভাবে আসলে কোন সময়টা সেক্স করলে সহজে বাচ্চা কনসেপ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বাট এই প্রসেসগুলো শিখিয়ে তাদেরকে দিতে হবে। বাট সর্বোপরি আমি মনে করি সচেতন হতে হবে, সেক্সুয়াল কিছু জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, এই বিষয়ে যদি ধারণা থাকে আমি মনে করি যে আসলে ঠিক হয়ে যাবে। বাট এটা আসলে মেয়েদের ক্ষেত্রে ইউটেরাস কিছু সমস্যা থাকে, অ্যাবনর্মালিটি থাকে, এগুলো আমাদেরকে রুটিন এক্সামিনেশন করলে মূলত বোঝা যায়, ছেলেদের ক্ষেত্রে বোঝা যায়। পরে আমরা পর্যায়ক্রমে আসলে ডিপে চলে যাই যে আসলে বিতর্কত কোনো সমস্যা আছে কিনা। যে বাট এইগুলো যদি আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি আমি মনে করি যে আসলে বাচ্চা হবে, আর এটা নিয়ে হতাশার কোনো কারণ নেই। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এসটিভির স্বাস্থ্যকথা অনুষ্ঠান, শুনছিলেন খুঁটিনাটি বিষয়। আসলে উনি যে কথাটি বললেন, আমরা যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম, আসলে বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি একটি রোগ। আর এই রোগটি মূলত 25% হচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা যায়, আর 50% হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, আর 25% হচ্ছে যে ওভারঅল সবার জন্য। আর তিনি যেই কথাটি বললেন যে এটার জন্য যে হরমোনাল যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যদি প্রপারলি ডিটেক্ট করা যায় তাহলে এটি খুব সুন্দরভাবে এটা সমাধান করা সম্ভব। তাছাড়া আরেকটি কথা যেটি তিনি বলেছেন ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, সেটি হচ্ছে কিছু ব্লাডের হরমোনাল টেস্ট থাকে, লোয়ার অ্যাবডোমেন এবং টিবিএস সহ সালফোনোগ্রাফির মাধ্য দিয়ে সর্বোপরি আমরা যদি ল্যাপারোস্কোপিতে যাই সেটিও ওনারা সাপোর্ট করে থাকে। আর যে তথ্যটি তিনি দিলেন যে এই ধরনের সমস্যা সম্পর্কিত ব্যাপারে হোমিওপ্যাথিকে ভালো এবং কার্যকরী চিকিৎসা পদ্ধতি রয়েছে। সকলকে দীর্ঘক্ষণ যাবৎ আপনারা এই অনুষ্ঠান দেখছিলেন এবং টেলিভিশন সেটের সামনে বসে আপনারা যারা দেখছেন, আপনাদের সকলকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।